জীবনের প্রথম বিয়ে কি জানি আইরিনকে দেখতে কেমন কিছুটা ভয় হচ্ছে সূরা পড়ে বুকে থুতু দিয়ে বাসর ঘরে ঢুকলাম আইরিনের সাথে 7 দিনের পরিচয় বিয়ের আগে অল্প কিছু কথা হয়েছিল ফোনে কিন্তু দেখা করিনি কথা শুনেই বুঝেছিলাম খুব দুষ্টু মেয়ে ঘরে ঢুকে দেখি বউয়ের মুখে ঘোমটা নেই আমি তো পুরাই অবাক শুনেছি বাসর রাতে স্ত্রীর ঘোমটা নাকি স্বামীরা সরায় আর এখানে দেখি বউয়ের মাথায় ঘোমটাই নাই আস্তে আস্তে আইরিনের কাছে গেলাম অনেকটা চোরের মতো আইরিন মুখ ফিরিয়ে খাটে বসে আছে খাটে বসতেই মুখ ফেরানো অবস্থায় আইরিন বলল দরজাটা লাগানো হয়নি লাগিয়ে আসেন দরজার দিকে তাকিয়ে দেখলাম সত্যিই দরজা লাগায়নি আশ্চর্য আইরিন তা জানল কি করে সে তো মুখ ফিরিয়ে বসে আছে আবার দরজা লাগিয়ে খাটে এসে বসলাম আচ্ছা আমি যে দরজা লাগাইনি সেটা আপনি কি করে বুঝলেন আপনি তো মুখ ফিরিয়ে বসে আছেন আমার সামনে কি সেটা আপনি দেখতে পাচ্ছেন না ঘুমটা মনে হয় পুরোপুরি গেছে সামনে তাকিয়ে ছোটখাটো একটা বাঁশ খেলাম আইরিনের সামনে ঘরের আয়নাটা বসানো আছে আর তাতে ঘরের দরজাটা স্পষ্ট দেখা যায় আমার ঘর আর আমিই বুঝতে পারিনি আমি মাথা থেকে টুপিটা নামিয়ে টেবিলের উপর রেখে 1 গ্লাস পানি খেলাম রুমাল দিয়ে কপালের ঘাম মুছলাম ভয়ে অনেকটা ঘেমে গেছি আইরিনের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম আপনার মাথায় ঘুমটা নেই যে সব মেয়েরাই তো বাসর রাতে ঘুমটা দিয়ে রাখে তাহলে আপনি খুললেন কেন আমার কত ইচ্ছে ছিল বউয়ের ঘুমটা সরাবো আপনার কাজটা সহজ করে দিয়েছি আর আপনি কি জানেন বাসর রাতে সবাই ঘুমটা দিয়ে রাখে আগে আরও বিয়ে করেছেন নাকি না তবে শুনেছি কথাটা বলেই একটু অস্প্রস্তুত বোধ করলাম বিয়েটার জন্য আমি একদম প্রস্তুত ছিলাম না এখনও আমার বিয়ের বয়স হয়নি হঠাৎ মুখ ফসকে কথাটা বের হয়ে গেল কি তার মানে আপনি বেকার কেন কাজকর্ম করেন না কে বলছে আমি বেকার আমি ব্যাচেলার আইরিন একগাল হেসে বলল ব্যাচেলার আবার বিয়ে করে নাকি আবার বললেন বিয়ের বয়স হয়নি কিন্তু এটা তো ভালো করেই জানেন যে বউয়ের মাথায় ঘুমটা দেওয়া থাকে একটু একটু জানি তাহলে বিয়ে করলেন যে আম্মু হঠাৎ অসুস্থ হয়ে পড়ে সেবা যত্ন করার মতো কেউ নেই পরিবারের একমাত্র ছেলে ছোট বোন রিয়ার পক্ষে মায়ের সেবা যত্ন করা সম্ভব না সামনেই ওর এসএসসি পরীক্ষা আমাকে না জানিয়ে বাবা বিয়ের ব্যবস্থা করে ফেলে আর আমিও মায়ের অবস্থা চিন্তা করে বিয়েতে রাজি হয়ে যাই মাত্র অনার্স শেষ করেছি এখন চাকরি খুঁজতে হবে আর তো কিছু করার নেই বুঝছি অনেক রাত হয়েছে আমি আবার বেশি রাত সজাগ থাকতে পারি না তবে খুব সকালে ঘুম থেকে উঠে পড়ি এখন ঘুমাবো আমি ভাবছি বাসর রাত কি এরকমই হয় আইরিন আর কিছু বলবে না সোজা ঘুমাবে বলছে আর একটা কথা বলা হয়নি অনেকক্ষণ ধরে শুধু কথাই বলে যাচ্ছি আসল কথাটাই ভুলে গেছি আমার চোখ দুটো যেন লজ্জায় লাল হয়ে গেল ছেলেদের লজ্জা নাকি কম থাকে কিন্তু আমার একটু বেশি আমি উৎসাহ নিয়ে জিজ্ঞেস করলাম বলেন কি কথা বলবেন স্বামী স্ত্রী কিন্তু আপনি করে কথা বলে না আমাকে তুমি করে বলবেন তাহলে আমিও বলার সাহস পাব এখন ঘাড় ফিরিয়ে ওদিকে তাকাও কেন এদিকে কি হয়েছে আমি কাপড় চেঞ্জ করব আমি না তোমার স্বামী সমস্যা কিসের কথাটা শুনে আইরিন রেগে লাল টমেটোর মতো হয়ে গেছে টাকাও বলছি না না হয় খবর আছে ওই যে বাথরুমে গিয়ে চেঞ্জ করে আসো কি আজব বউ রে বাবা আইরিন বিয়ের শাড়ি খুলে নীল একটা শাড়ি পরে আসলো অসম্ভব সুন্দর লাগছে আমি মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছি যেন পরি নেমে এসেছে ইচ্ছে করছে এখনই জড়িয়ে ধরি কিন্তু আইরিনকে তো তা বলা যাবে না তাহলে ডিমান্ডে উঠতে পারে খাটে পা তুলে উঠতেই আইরিন বলল একটা কথা বলা হয়নি আমি কিন্তু কারোর সাথে ঘুমোই না মানে অভ্যেস নেই যেহেতু বিয়ে হয়েছে আর স্বামী স্ত্রী হিসেবে এক বিছানায় থাকা উচিত তা না হয় মানিয়ে নেব তবে শরীরে টাচ করতে পারবা না এটা আমার বিন্দুমাত্র অভ্যেস নেই কিন্তু ব্যাচেলার হওয়ার কারণে আমি তো সবসময় এক পা কোনো না কোনো বন্ধুর ওপর দিয়ে জড়িয়ে ধরে ঘুমাতাম এখন আমার কি হবে তাছাড়া আজকে না বাসর রাত ছি 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 এসব আমি একদম পারবো না না হয় আমি মাটিতে ঘুমাবো আরে না না মাটিতে ঘুমানোর দরকার নেই যদি রাতের বেলা হঠাৎ কোনো দরকারে কেউ রুমে আসে আর দেখে ফেলে তবে কি হবে আচ্ছা আমি জড়িয়ে ধরবো না তোমার থেকে 2 হাত দূরে ঘুমাবো এই তো লক্ষ্মী স্বামী আমার এই কথা বলেই আইরিন খাটে উঠে বাতিটা অফ করল প্রায় 5 মিনিট হয়ে গেল কেউ কোনো কথা বলছি না আইরিন কি খুব ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে নাকি কিছু ভাবছে এক পর্যায়ে মনে হলো ঘুমিয়ে গেছে আমি ডান হাত দিয়ে আস্তে আস্তে জড়িয়ে ধরলাম
কি করব ভাই কন, শিয়ালোর সামনে মোরগ থাকলে কি আর শিয়াল চুপ করে থাকবে? আইরিন যেই মুহূর্তে চেঁচিয়ে উঠবে ঠিক তখনই আরেক হাত দিয়ে মুখটা চেপে ধরে একটা পা আইরিনের উপর বিছিয়ে দিয়ে বললাম, চোর বলে চেঁচিও না কিন্তু, আমার বাসায় আজ পর্যন্ত কোনো চুরি হয়নি, বাড়ির সবাই তা ভালো করেই জানে। ব্যাচেলার ছেলে বলে কথা, এতদিনের পুরানো অভ্যেস কি করে ভুলে যাই বলো? নতুন বিয়ে করেছি, বাসর রাত বলে কথা, তার উপর একটু আগে তোমার উপর ক্রাশও খাইলাম। অদ্ভুত। কিছুক্ষণের মধ্যে আইরিন শান্ত হয়ে গেছে। ঘুমিয়ে গেল নাকি? কথাটা চিন্তা করার সাথে সাথে আইরিন আচমকা ঘরের লাইট অন করে বলল, হে আল্লাহ, আমি তো আসলে কাজটাই করতে ভুলে গেছি। আবার কি হলো? কোনো ভুল করিনি তো আমি? ভ্যাবাচ্যাকা খেরে গেলাম। আইরিন বলল, মা তো বলেছিল স্বামীকে সালাম করার জন্য, আমি তো ভুলেই গেছি। দেখি তোমার পাটা নিচে নামাও তো। ও এই কথা, আমি ভেবেছিলাম কি নাকি। থাক, সালাম করতে হবে না, লাইট অফ করো, ঘুম পাইছে। থাক মানে কি, সালাম তো করতেই হবে। অতঃপর আইরিন সালাম করে লাইটটা অফ করে দিল। আর একটা কথা, আমি নিষেধ করা সত্ত্বেও তুমি আমাকে স্পর্শ করছো, এর শাস্তি হবে, মনে থাকে যেন। আরে বাবা, তা পরে দেখা যাবে, আমি কাউকে ভয় পাই নাকি? ঘুমাও তো। দরজার খটখট আওয়াজ শুনে ঘুম ভাঙল। মিটমিট করে চোখ খুলে দেখে প্রায় বিছানা থেকে পড়ে যাচ্ছি। ঘড়িটা দেখার জন্য পাশে তাকালাম, মাত্র 7:30। আমার জন্য এখনো ভোর, কারণ আমি সবসময় দেরিতে উঠি। সামনে তাকিয়ে দেখি আইরিন চেয়ারের মধ্যে বসে আছে, আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। এদিকে কে যেন দরজার মধ্যে হাতুড়ি পেটাচ্ছে। কি হলো, দরজা খুলছো না যে? কে না কে ডাক্কাধাক্কি করছে, তাই ভয় করে খুলিনি। কি ভয়? ভয় কিসের? জানি না, আমি ডেকে বললাম, কে? দরজা এভাবে ধাক্কাধাক্কি করছে কে? মুহূর্তের মধ্যে বন্ধ হয়ে গেল। ওই সে আমার দিকে কৌতূহলী হয়ে তাকিয়ে আছে। এভাবে তাকিয়ে আছো কেন? বাড়ির ছোট পোলাপানগুলো হবে হয়তো। ওই সে একটু দীর্ঘশ্বাস ফেলল। আমি এখনও বিছানায় গড়াগড়ি খাচ্ছি, এ পাশ থেকে ও পাশ। আইরিন চেয়ার থেকে উঠে আয়নার সামনে গিয়ে বসল। ঘাড় থেকে ভেজা চুলগুলো সরিয়ে সামনে নিয়ে আসলো। আমার ভেতর যেন লাড্ডু ফুটতেছে। তারপর ঠোঁটে লাল লিপস্টিক, কপালে লাল টিপ লাগালো। আমার চোখগুলো ক্রমশ বড় হতে লাগলো। ইচ্ছে হচ্ছে আর একটু দেরি না করে জড়িয়ে ধরি, কিন্তু না, স্পর্শ করা যাবে না। আইরিনের অনুমতি ছাড়া স্পর্শ করা যাবে না। কাল রাতে আইরিন আমাকে স্পষ্ট করে বলে দিয়েছে, তবুও একবার ধরেছিলাম, তাই বলেও দিয়েছে এর নাকি শাস্তি পেতে হবে। কথাটা মনে হওয়ার পর মনটা খারাপ হয়ে গেল। তারপর আইরিন হাতে কাজল নিয়ে চোখের পাপড়িতে খুব সাবধানে লাগাচ্ছে। কানে ছোট 2টা রিং পড়ল। বাম কানের পাশ থেকে চুলগুলো সরিয়ে আমার দিকে আর চোখে তাকালো। আমি আবার চোখ বড় বড় করে মুগ্ধ দৃষ্টিতে আইরিনের দিকে তাকিয়ে আছি। একটা মুচকি হাসি দিয়ে আবার আয়নার দিকে মনোযোগ দিল। না, আর কন্ট্রোল করা যাচ্ছে না, আমি এবার জড়িয়ে ধরবই। আইরিন যা ইচ্ছা করুক, তা পরে দেখা যাবে। বিছানা থেকে পা নামিয়ে ফ্লোরে রাখলাম। চুপি চুপি চোরের মতো আইরিনের কাছে গেলাম। যেই আইরিনকে জড়িয়ে ধরব, ঠিক তখনই হঠাৎ দরজার মধ্যে আবার খটখট ধাক্কার আওয়াজ শুরু হলো। আমি ভয়ে লাফিয়ে উঠি। মেজাজটা ভালো রকমের গরম হলো। এরকম রোম্যান্টিক মোডে বাধা পড়লাম। ইচ্ছে করছে বাহিরে থেকে ধরে এনে ইচ্ছে মতো পিটিয়ে আলুর ভর্তা বানাই। এদিকে আইরিন দাঁত বের করে খিলখিল করে হাসছে। হয়তো আয়নার মধ্যে আমার সব কাণ্ড দেখে ফেলেছে। আমি দরজার পিছন থেকে ঝাড়ুটা হাতে নিয়ে প্রচণ্ড রাগে দরজা খুললাম। কে বারবার এভাবে বিরক্ত করছে? হ্যাঁ, দরজা মেলার পর আর ইজ্জত বলে কিছু খুঁজে পেলাম না। জিহ্বায় কামড় দিয়ে ল্যাম্পপোস্ট হয়ে দাঁড়িয়ে আছি। আমাদের সব প্রতিবেশী মহিলারা আমার দিকে তাকিয়ে হাসছে। কেউ কেউ একজন আরেকজনকে হেসে হেসে কানে কানে কি যেন বলছে। এতগুলো মহিলা নতুন বউ দেখতে এসেছে। টিকিট বিক্রি করলে অনেক টাকার মালিক হয়ে যেতাম। তার মধ্য থেকে একজন মহিলা হেসে এসে বলল, কি জামাই সাহেব, আমাদেরকে ঝাড়ু পেটা করবেন নাকি? হাতের ঝাড়ুটার সাথে সাথে মাটিতে ফেলে দিলাম। না না আন্টি, এ কি বলছেন? আসুন, ভিতরে আসুন সবাই। আমি বিছানার ওপর উঠে বসলাম। আইরিন মাথায় কাপড় দিয়ে টেবিলের পাশে চেয়ারটায় বসে আছে। তারা ভেতরে ঢুকতেই আইরিন দাঁড়িয়ে সবাইকে সালাম দিল। বাহ, বউ দেখতে কি মিষ্টি! এই যে জামাই সাহেব, বউ কিন্তু আপনার চেয়ে সুন্দর। ঘরের কাজকর্ম একটু কম করিয়েন, আর বেশি বেশি সেবা যত্ন করবেন। হ্যাঁ, বউ যে সুন্দর তা আমি ভালো করেই জানি। যেমন সুন্দর তেমন গণ্ডি। তারপর একে একে বউ দেখে চলে যাচ্ছে, কিন্তু আমার দিকে একবারও কেউ ভালোভাবে তাকায়নি। সবাই শুধু বউ দেখতে এসেছে। রিয়া এসে ডেকে বলল, ভাইয়া, সবাই খাওয়ার জন্য ডাকছে, তাড়াতাড়ি চলে এসো। তুই তোর ভাবিকে নিয়ে যা, আমি আসছি।
রিয়া আইরিনকে নিয়ে চলে গেল। আমি ফ্রেশ হয়ে চুল আঁচড়ে খাবার রুমে গেলাম। 3 খালা আর মা টেবিলে বসে আছে, বাবা সোফায় বসে টিভিতে খেলা দেখছে। একটা চেয়ার টেনে বসে পড়লাম। বড় খালা আইরিনের মাথায় হাত বুলিয়ে বলছে, শোনো বউ, এমন মিষ্টি সংসার খুব কমই আছে। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই সংসারে তোমার বিন্দু মাত্র অসুবিধা হবে না। আর তোমার শাশুড়ি একদমই খারাপ না, এ ব্যাপারে তুমি নিশ্চিত থাকতে পারো। কিছুদিন পর তোমার বন্ধুর মতো মনে হবে। তবে তোমার স্বামীটা একটুও ভালো না, একদম বদমেজাত। একটু ভালো করে শিক্ষা দিও তো, বাজে একটা। কথাটা শুনে সবাই হাসছে। আমি মাথা নিচু করে বসে আছি, আর চোখে তাকিয়ে দেখলাম আইরিনও হাসছে। নাও এবার সবাই খাওয়া শুরু করো। খাওয়া শেষে রুমে এসে বসলাম। আইরিন পাশে এসে বলল, মিস্টার জামাই, তোমাকে সোজা করার অর্ডার কিন্তু পেয়ে গেছি, মনে রেখো। আমার কাছে ব্যবস্থা আছে, এত খুশি হওয়ার কিছু নেই। অপেক্ষা করো, মজা বোঝাবো, এবার হাড়ে হাড়ে টের পাইবা। একটু পর আইরিন হাতে মোবাইলটা নিয়ে কার নাম্বার যেন খুব তাড়াহুড়ো করে টাইপ করতে করতে রুম থেকে বেরিয়ে গেল। ব্যাপার কি? আইরিন হাতে ফোনটা নিয়ে রুম থেকে বের হওয়ার পরই আমি চুপি চুপি পিছু নিলাম। ঘরের পিছন দিক থেকে ফিসফিস শব্দ আসছে। আইরিন কানের মধ্যে 2 হাতে ফোন চেপে ধরে কথা বলছে আর বারবার এদিক ওদিক তাকাচ্ছে। আমি নিঃশব্দে আম গাছের পিছন থেকে উকি দিয়ে আছি। আস্তে আস্তে কথা বলার কারণে বেশি কিছু বোঝা যাচ্ছে না। একসময় শুধু একটা কথা স্পষ্টভাবে বোঝাতে পেরেছিলাম। আইরিন হেসে হেসে বলছিল, আচ্ছা তুই সবকিছু রেডি করে রাখিস, ব্যাপারটা অনেক মজার হবে। আচ্ছা আমি এখন রাখছি, নয়তো সবকিছু ফাঁস হয়ে যাবে। আইরিন ফোনটা জড়িয়ে ধরে দাঁত বের করে হাসছে। আমি তাড়াতাড়ি রুমে চলে আসলাম। বারবার আইরিনের ফোনের কথাগুলো মাথায় ঘুরপাক খাচ্ছে। আমাকে নিয়ে কিসের প্ল্যান চলছে? ফোনে আইরিন কার সাথে কথা বলছিল? আর কোন ব্যাপারটা মজা হবে বলছে? রহস্যটা কি? আইরিনের কোনো বয়ফ্রেন্ড নেই তো? প্রশ্নগুলো মাথা খারাপ করে দিচ্ছে। একটু পর আইরিন রুমে আসলো। আমি যে আইরিনের সব কথা শুনে ফেলেছি তা কিছুতেই বুঝতে দেওয়া যাবে না। পাশে বসতেই জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার, ফোন নিয়ে কোথায় গিয়েছিলে? আমার সামনে কি ফোন করা যায় না? ওভাবে বলছো কেন? যেভাবে ইচ্ছা বলছি, তুমি উত্তর দাও। বান্ধবীদের সাথে কথা বলছিলাম। আমার সামনে বলা যায় না? না, অন্য একটা ব্যাপারে কথা বলছি। তারপর আমি আর কোনো কিছু জিজ্ঞেস করিনি। বিকেলবেলা শ্বশুরবাড়ি থেকে 3-4 জন লোক আসলো, সাথে শ্বশুর মশাইও। বাবাকে দেখতে পেয়ে আইরিন জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করলো। শ্বশুরমশাই আইরিনের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ওনাদের ভালোভাবে আপ্যায়ন করার পর আইরিন এখন প্রায় প্রস্তুত। ব্যাগ গুছিয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছে। আজকেও বাপের বাড়ি যাবে। আইরিন মাকে সালাম করে ঘর থেকে বের হলো। শ্বশুরমশাই আমার কাঁধে হাত রেখে বলল, বাবা তুমি কাল সকাল সকাল চলে এসো, আর পরের দিন আবার আইরিনকে নিয়ে চলে আসবে। আমি মাথা নেড়ে সম্মতি জানিয়ে দিলাম। সাবধানে যাবেন। পরের দিন সকাল 10টা বাজে। এখনও ঘুম থেকে উঠিনি। কাল সারা রাত শুধু আইরিনের কথাগুলোই মনে হয়েছে। রাতে ভালো করে ঘুমাতেও পারিনি। একটু পরেই মা এসে ডাকতে লাগলো, কিরে এখনও উঠিসনি? তোকে না আবার যেতে হবে? তাড়াতাড়ি উঠে খেতে আয়, বেলা অনেক হয়েছে। একটু আলসেমি করে বিছানা থেকে উঠলাম। ফ্রেশ হয়ে খাবার টেবিলে গেলাম। বাড়িটা এখন কেমন ফাঁকা। বিয়ের অনুষ্ঠান শেষ হওয়ার পরপরই সবাই চলে গেছে। আমি খেয়ে আবার রুমে আসলাম। ভাবছি একটু বিশ্রাম নিয়ে তারপর শ্বশুরবাড়ি যাব। টেবিলের উপর থেকে মোবাইলটা হাতে নিয়ে আমার ব্যাচেলার বন্ধুদের ফোন দিয়ে খোঁজখবর নিলাম। আদিবের ফোন করলাম। আচ্ছা আদিব, এখন ফোনটা রাখছি, তোকে যা বলেছি সবকিছু রেডি করে রাখিস, বউরে একটু মজা দেখাবো। আমার কথা শুনে আদিব হাসতে হাসতে ফোনটা কেটে দিল। আমার প্ল্যানিংয়ে আমারও কিছুটা হাসি পাচ্ছে। বিছানায় শুয়ে শুয়ে হাসছি। তখনই মা এসে বলল, কিরে একা একা হাসছিস যে, কি হয়েছে? না তেমন কিছু না। বুঝছি, আর বলতে হবে না, আবার কোনো ছাগলামির প্ল্যান করছিস বুঝি। মাও পুরো মনোবিজ্ঞানীর মতো আমার সব কিছু ধরে ফেলে। অনেক বেলা হয়েছে, যা এখন আইরিনদের বাসায় যা, আরও অনেক আগেই যাওয়া উচিত ছিল। মায়ের কথায় বিছানা থেকে উঠে বাজারে আসলাম। মিষ্টি আর কিছু ফলমূল হাতে নিয়ে সিএনজিতে সোজা শ্বশুরের ঘরের সামনে। আমাকে দেখতে পেয়ে শালি ঋতু দৌড়ে আসলো। শাড়িটা পুরো 420 টাইপের। নাম ঋতু, এবার মাত্র ইন্টারে ভর্তি হয়েছে। দুলাভাই, আপনাকে তো একেবারে হিরোর মতো লাগছে, তবে একটু মেকআপ করলে আরও ভালো লাগতো। আরে ছেলেরা মেকআপ করে নাকি? আর হিরো না হলে তোমার বোনকে বিয়ে দিতাম। তা ঠিকই বলেছেন, তবুও একটু মেকআপ করা দরকার ছিল। রীতির কথা শুনে মুচকি মুচকি হাসছি আর ঘরের দিকে হাঁটছি। শালিটা পুরো পাগল। সালাম দিয়ে ঘরে ঢুকলাম। সবাই আমার জন্য ওদের আগ্রহ নিয়ে বসে আছে। শাশুড়ি হাতে লুঙ্গি দিয়ে বলল, যাও ফ্রেশ হয়ে আসো, অনেক ক্লান্ত হয়ে গেছো। লুঙ্গিটা হাতে নিয়ে রুমে ঢুকতেই দেখি আইরিনের হাতে যেন কিসের কৌটা।
আমাকে দেখেই তা লুকিয়ে ফেলে। আমিও বেশি গুরুত্ব দিলাম না, ফ্রেশ হয়ে রুমে শুয়ে আছি। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে। ঋতু এসে বলল, আসেন দুলাভাই, আপনাকে আমাদের এলাকাটা ঘুরিয়ে নিয়ে আসি। আসলেই এলাকাটা ঘুরে দেখা উচিত। তারপর ঋতুর সাথে পুরো এলাকা ঘুরলাম, অনেক কথা হলো, আর আইরিনের সম্পর্কেও অনেক কিছু জানলাম। এখন মনে হচ্ছে আমার প্ল্যানটা ভালো রকমের কাজ করবে। ঋতুর কথায় ওর নিজের কিছু বৈশিষ্ট্য খুঁজে পেয়েছি। তাতে বুঝতে দেরি হলো না যে ঋতু আসলেই 420। পুরো এলাকা ঘোরাঘুরি আর সিএনজি করে শ্বশুরবাড়িতে আসার পর এখন আমি খুব ক্লান্ত। রাতে খাওয়া দাওয়ার পর তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। তবে আজ আইরিনকে জড়িয়ে ধরে ঘুমিয়েছি, কারণ আইরিন আগেই বলেছে আমাকে শাস্তি দেবে, তাহলে আমি জড়িয়ে ধরতেই পারি। সকাল 7:30টায় ঠাস করে একটা শব্দ শুনে ঘুম ভেঙে গেল। শব্দ শুনে একেবারে উঠে বসে যাই। অনেক জোরে শব্দটা হয়েছে, কে যেন এইমাত্র রুম থেকে বেরিয়ে গেছে। আমি তাড়াহুড়ো করে গায়ে গেঞ্জি দিয়ে চোর চোর বলে রুম থেকে বের হলাম। যখন রুম থেকে বেরিয়েছিলাম তখন খেয়াল করছি আইরিন বাথরুমে গোসল করছে। তবে রুমে কে ঢুকেছিল? আমার চোর চোর শব্দ শুনে বাড়ির সবাই দৌড়াদৌড়ি করে লাঠি নিয়ে আসলো। এমনকি পাশের বাসার কয়েকজনও ছুটে আসলো। কোথায় চোর, কোথায়? কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে 2জন মহিলা আমার দিকে তাকিয়ে জোরে জোরে হাসছে। তারপর আরেকজন, এভাবে একে একে সবাই হাসতে লাগলো। এমনকি শ্বশুরমশাইও দাঁত বের করে খিলখিল করে হাসছে। অদ্ভুত, সবাইকে মেন্টাল নাকি? এখানে হাসার কি হলো? আর সবাই আমার দিকে তাকিয়ে আছে কেন? আইরিন দৌড়ে রুম থেকে বেরিয়ে আসলো। কি হলো, এত চেঁচাচ্ছ কেন? আমার দিকে তাকাতেই আইরিন ভ্যা ভ্যা করে হাসতে লাগলো। হাসতে হাসতে প্রায় মাটিতে পড়ে যাচ্ছে। একজন মহিলা হাতের মোবাইলটা নিয়ে আমার ছবি তুলছে। পাগল নাকি? আমি চোর চোর করে চেঁচাচ্ছি আর আপনারা আমারই ছবি তুলছেন। আমি কি সার্কাস দেখাচ্ছি নাকি? পাশের বাড়ির এক মহিলা বলে উঠল, জামাই সাহেব, ছবিটা কিন্তু সার্কাসের চেয়ে কম নয়, চলেন একটা সেলফি তুলি, ফেসবুকে দিমু। উনি ক্যামেরা অন করে আমার সাথে পোজ নিলেন, আর আমি মোবাইলে তাকাতেই লাফিয়ে উঠি। ব্যাপার কি, আমার চেহারা এরকম কেন? আমি কোনো ভুল দেখছি না তো? এক দৌড়ে রুমে এসে আয়নার সামনে গেলাম। আমার চেহারা মেয়েদের মতো মেকআপ করা, কি হাস্যকর দেখতে। চোখে কাজল, কপালে কালো তিল, ঠোঁটে লাল লিপস্টিক, গালে পাউডার। আমার এই অবস্থা করল কে? তখন আমার আর বুঝতে বাকি ছিল না যে ঘরে কোনো চোর আসেনি, বরং কেউ এসে আমার এই অবস্থা করছে। আর তার ঋতু ছাড়া অন্য কেউ করতে পারে না। কারণ বাড়িতে আসার পরপরই ঋতু বলেছিল আমাকে নাকি মেকআপ করলে দারুণ লাগবে। আমার এখন প্রচণ্ড রাগ হচ্ছে। ইচ্ছে হচ্ছে শালিটাকে ধরে আচ্ছা মতো 1 ঘন্টা পিটাই। কিন্তু ঋতু এগুলো করতে যাবে কেন? কারণটা কি? কারণটাও খুব দ্রুত ফাঁস হয়ে গেল। যখন খাবার টেবিলে খেতে বসি, ঠিক তখনই আইরিন ঋতুকে ডেকে বলে, ঋতু, একটু এদিকে আয় তো। আমি খাওয়া বন্ধ করে আর চোখে আইরিনের দিকে তাকিয়ে আছি। দেখলাম আইরিন ব্যাগ থেকে 500 টাকার একটা নোট ঋতুর হাতে দিয়ে বলছে, কাজটা খুব ভালো করে করতে পারিস, প্ল্যানটা খুব ভালো করে সফল করছিস, এই নে তোর বকশিস। তার মানে সব প্ল্যান আইরিনের? খাওয়া শেষে রাগ করে রুমে বসে আছি। যখন আইরিন রুমে আসলো, রাগটা আরও বেড়ে গেল। তার মানে সব প্ল্যান তোমার ছিল? ওই চেয়ারে বসে বাদাম খাচ্ছে আর হাসছে, কোনো উত্তর দিল না। আমি আবার জিজ্ঞেস করলাম, আমি জানতে চাইছি প্ল্যানটা কি তোমার ছিল? হ্যাঁ, আমার ছিল। তো কি হয়েছে? বলেছিলাম না পরে মজা টের পাইবা। ইচ্ছে হচ্ছে বালিশ চাপা দিয়ে ধরি। তবে আমি কিছু বলিনি, চুপচাপ বসে আছি আর আইরিনের হাসি সহ্য করার চেষ্টা করছি। কিছুক্ষণ পর শ্বশুর আর শাশুড়ি রুমে এসে জানতে চাইল ব্যাপারটা কি ছিল। তেমন কিছু না, আইরিন আমার সাথে একটু মজা করছিল। ভেতরের রাগটা চেপে রাখলাম। সাথে সাথে ঋতু রুমে ঢুকল। শাশুড়ি বলল, ঋতু, এখন ক্ষমা চেয়ে নে। আর কোনো দিন যদি এমন মজা দেখি তবে বেশি ভালো হবে না। আরে না না, ক্ষমা চাইতে হবে না, তবে একটা কাজ করে দিলে খুব ভালো হয়। ঠিক আছে। একটু আগে পাশের বাড়ির এক মহিলা আমার ছবি তুলেছে আর বলেছে উনি নাকি ফেসবুকে দিবে। যদি একটু ওনাকে বলে ছবিটা ডিলিট করে দেন তাহলে খুব ভালো হবে, নয়তো বন্ধুদের সামনে মুখ দেখাতে পারবো না। ঋতু, এক্ষুনি গিয়ে বল ছবিটা যাতে ডিলিট করে দেয়, যা। শাশুড়ি আদেশ দিলেন। তাছাড়া ঋতুর তো কোনো দোষ নেই, আইরিন টাকা দিয়েছে আর ঋতু করেছে, স্বাভাবিক। তারপর তারা রুম থেকে চলে গেল। আইরিন আবার হাসতে শুরু করলো। এদিকে বিকেল হয়ে যাচ্ছে, আমাদেরও বাসায় যেতে হবে। হঠাৎ ফোনটা ক্রিং ক্রিং শব্দে বেজে উঠল। হাতে নিয়ে দেখে আদিব। দোস্ত, কি খবর? বেশি ভালো না রে দোস্ত। কেন দোস্ত? না এমনি, বাদ দে। আচ্ছা, তুই এখন কোথায়? শ্বশুর বাড়ি। তোর কি অবস্থা?
কি আর করব, মরিচ ঢালতেছি, আলুর ভর্তা বানাবো আর ডিম ভাজি। তুই তো জানিসই ব্যাচেলারের জাতীয় খাবার। কি আর করার, তুই তো ভালোই আছিস, বিয়েও করছিস, এখন শুধু শ্বশুর বাড়ি, মজার মজার খাবার। বিয়া যে কত মজা, শুধু খাওন আর খাওন। আচ্ছা এখন রাখি, তুই আর প্যারা দিস না। এই বলে ফোন কেটে দিলাম। আইরিন, এক্ষুনি রেডি হও, আজ না বাড়ি যাব, কাজ আছে। সন্ধে হয়ে যাচ্ছে। বাড়ির সবাইকে সালাম করে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। সিএনজিতে উঠলাম। বারবার আজকের ঘটনার কথা মনে হচ্ছে। ঐশে আমাকে তার বাড়িতে নিয়ে গিয়ে এত বড় একটা অপমান কিভাবে করল? এর শাস্তি ওকে পেতেই হবে। আমি আবার আদিবকে ফোন দিলাম। 2-3 বার রিং হওয়ার পর ফোন তুলল। আমি একটু জোরে জোরে কথা বলা শুরু করলাম যাতে আইরিন শুনতে পায়, কারণ উদ্দেশ্য ছিল আইরিনকে শুনিয়ে শুনিয়ে বলা। দোস্ত, 3 তলার মেয়েটা এখনও আছে রে, কি অবস্থা মেয়েটার? আসে, তবে খুব কম। তুই নাই তো তাই, তোর কথা সবসময় বলে, তোকে নাকি অনেক মিস করে। আমি ইচ্ছে করে ফোনটা লাউডস্পিকারে দিয়ে রেখেছি যাতে আইরিন সব শুনতে পায়, আর ইতিমধ্যে আইরিন সাপের মতো ফুসফুস করতে থাকে। এভাবে কথা বলতে বলতে বাসায় চলে এসেছি। ওই মেয়েটার সাথে একবার দেখা করা দরকার। আমার কত সেবা যত্নই না করেছে। আচ্ছা এখন রাখি, খুব তাড়াতাড়ি দেখা করতে আসব। ফোন রাখতেই আইরিন প্রচণ্ড রাগে আমাকে জিজ্ঞেস করল, কিসের মেয়ে? কেন তুমি ওই মেয়েকে মিস করো? আর কিভাবে তোমাকে সেবা যত্ন করছে? তাড়াতাড়ি বলো, না হলে আজ খবর আছে। দেখো যাও তো, তুমি সবসময় শুধু কেমন হয়ে থাকো, ভাল লাগে না। সামনে থেকে যাও তো। তোমার চেয়ে 3 তলার মেয়েটাই ভালো। যখন ব্যাচেলার ছিলাম তখন আমার সাথে একদিন থেকেছিল। কথাটা বলতেই আইরিন শাড়িটা কোমরে বেঁধে আমার উপরে চড়ে বসে। কি, বিয়ের আগে তুমি এসব করেছো? তাহলে আমাকে বিয়ে করেছো কেন? আমার জীবনটা কেন এভাবে নষ্ট করেছো? খেলা মনে হয়? আরে কি করছো এসব? ছাড়ো, মা এসে দেখে ফেলবে। দেখুক, আগে তুমি বলো ওই 3 তলার মেয়ের সাথে তোমার কিভাবে পরিচয় হলো, না হলে আজকে তোমার খবর আছে। আচ্ছা আচ্ছা বলছি, এখন ছাড়ো তো। আইরিন আমার ওপর থেকে নামার পর বললাম, যখন ব্যাচেলার হয়ে 2 বন্ধু একটা বাসা নিলাম তখন ওই বাসার 3 তলায় সুন্দরী একটা মেয়ে থাকতো। মাঝে মাঝে আমাদের রুমে আসতো, আমাকে ওর পছন্দ হয়। আমি ভাবলাম এভাবে আলুর ভর্তা ডিম ভাজি না খেয়ে মেয়েটাকে যদি পটাতে পারি তাহলে মাছ মাংস খেতে পারবো। আর এমনিতেও বেশ সুন্দর, তাই আমিও ভাব নিতে থাকি। আর তুই ওই মেয়ের সাথে রাতও কাটিয়েছিস? লক্ষ্য করলাম আইরিনের নাকের ডগা আর ফর্সা গাল রাগের কারণে লাল টুকটুক হয়ে আছে। বাহ, কি দারুণ লাগছে, বোঝানো সম্ভব না। থেকেছি তো কি হয়েছে, আজকাল এসব স্বাভাবিক ব্যাপার। ছি, তোমার লজ্জা করে না? এসব করে আবার আমাকে বিয়ে করেছ? না তো, লজ্জার কি আছে? তাছাড়া আজ তুমি আমার সাথে যে ব্যবহারটা করছো তাতে অনেক কষ্ট পাইছি। তুমি আমার সব মান সম্মান শেষ করছো। আইরিন আর কিছু বলেনি, চুপচাপ রুম থেকে বেরিয়ে যায়। লক্ষ্য করলাম চোখ ভিজে চুপসে গেছে। রাতে আমার সাথে কথাও বলেনি। পরের দিন আমি সকাল সকাল ঘুম থেকে উঠলাম, যদিও কোনো দিন উঠার অভ্যেস নেই। ঘুম থেকে উঠে দেখি আইরিন বিছানায় নেই। ব্রাশ নিয়ে ছাটে গিয়ে দেখি আইরিন এক কোণায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আমি কাছে গিয়ে বললাম, আমার ইন্টারভিউ আছে, তাই আমাকে তাড়াতাড়ি যেতে হবে। যাও, খাবার রেডি করো। আমার সাথে কোনো কথা বলবি না, যা, তুই তো 3 তলার নোংরা মেয়ের কাছে। হ্যাঁ যাবই তো, তবে খবরদার ওকে নোংরা বলবা না, তাহলে কিন্তু বেশি ভালো হবে না। তারপর আইরিন কাঁদতে কাঁদতে নিচে নেমে আসে। আমি দাঁত ব্রাশ করে ফ্রেশ হয়ে খাবার টেবিলে গেলাম। বাহ, সব কিছু রেডি। তাড়াহুড়ো করে খেয়ে বেরিয়ে পড়লাম। তবে কোনো ইন্টারভিউ দিতে আসিনি, বরং আদিবের সাথে দেখা করতে যাচ্ছি, আর আইরিনকে মিথ্যে কথা বলে এসেছি। গাড়ি থেকে নেমে সেই বাড়িতে গেলাম যেখানে ব্যাচেলার হিসেবে থাকতাম। হৃদয়টা দ্রুত স্পন্দিত হচ্ছিল, অংশ তো উত্তেজনায় আর অংশ তো আতঙ্কে। আইরিন কি আসলেই আমাকে অনুসরণ করেছে? যদি করে থাকে তাহলে আজকের প্ল্যানটা পুরোপুরি সফল হবে, আর যদি না থাকে তাহলে আরেকদিন চেষ্টা করতে হবে। কিন্তু আইরিনের সেই কান্না ভেজা চোখ আর রাগে টকবক করা মুখটা বারবার মনে পড়ছিল। একটা খাঁচাপূর্ণ অনুভূতি হচ্ছিল। আদিবের দরজায় টোকা দিতেই সে এসে দরজা খুলল। চোখে মুখে এক গাদা উসখুস উৎকণ্ঠা। কিরে, তুই ভাবিকে নিয়ে এসেছিস? আদিব জিজ্ঞেস করল, দরজার ফাঁক দিয়ে বাইরে তাকিয়ে।
আমি ঘাড় নেড়ে বললাম, না, আইরিনকে আনতে যাব কেন? তাহলে তোর পেছনে এটা কে? আমি পেছনে ফিরতেই একটা শক লেগে গেল। আইরিন! সে নিঃশব্দে আমাদের পিছু নিয়ে এসেছে, ঠিক যেমনটা আশা করেছিলাম। কিন্তু তার মুখের ভাব দেখে আমার অন্তরাত্মা কেঁপে উঠল। তার চোখের রাগের জ্বালা, ঠোঁট কামড়ে ধরা, আর 2 হাত মুষ্টিবদ্ধ। সে দাঁড়িয়ে আছে যেন এক প্রতিশোধ স্পৃহা দেবী। তোমার পিছু পিছু। আইরিনের গলার স্বর ঠান্ডা, কিন্তু তাতে বিষের ছোঁয়া লাগা। তুমি না বললাম ইন্টারভিউ দিতে যাচ্ছি? তবে আমি ছাদ থেকে নেমে মায়ের কাছে জিজ্ঞেস করলাম যে আজ তোমার কোনো ইন্টারভিউ আছে কি না। মা বলল তোমার আজ কোনো ইন্টারভিউ নেই। আর আমার বুঝতে দেরি হলো না যে তুমি আজ মেয়েটার সাথে দেখা করতে আসবা। আজকে ওই মেয়ের খবর আছে। আমি কিছু বলতে পারলাম না, মাথা নিচু করে দরজার পাশে দাঁড়িয়ে রইলাম। কিন্তু ভেতরে ভেতরে আমার হাসি ঠেলে আসছিল। সব ঠিকঠাক মতোই চলছে। এক পর্যায়ে জোরে জোরে হাসতেও শুরু করলাম। এটা দেখে আইরিনের রাগ যেন দ্বিগুণ হয়ে গেল। আর হাস, সে ধমকে উঠল। এখন কিন্তু আমাকে আর রাগিও না। তাড়াতাড়ি মেয়েটাকে এখানে নিয়ে আসো, না হয় আমি 3 তলায় গিয়ে চেঁচিয়ে চেঁচিয়ে মানুষ ডাকব। আজকে ওর একদিন কি আমার একদিন। বাজে মেয়ে, একটা নোংরা খচ্চর, খারাপ, বিবাহিত পরিবার ধ্বংস করতে চায়। আমি ভাবলাম আজকে তো খেলা দারুণ জমবে মনে হচ্ছে, কিন্তু মুখে বললাম, শান্ত হও আইরিন, সব ঠিক হয়ে যাবে। কি হলো, মেয়েটাকে ডাকো। আইরিনের চোখ আরও সংকুচিত হলো। ওকে ডাকতে হবে না, আমি যাচ্ছি, আদিব আতঙ্কিত স্বরে বলল। আরে না না, তোমাকে যেতে হবে না, দাঁড়াও, আমি ব্যবস্থা করছি। এ আদিব, যা তো 3 তলায়, সুন্দরীটাকে নিয়ে আয়। সুন্দরী বলার কারণেই আইরিন আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে, যেন আজ বড় ধরনের কিছু একটা ঘটবে। আদিব উপরে গেল মেয়েটাকে আনতে। আমরা দোতলায় বসে আছি। তারপর আইরিন দরজার পিছন থেকে ঝাড়ুটা নিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে। তবে আমার আর হাসি থামানো যাচ্ছে না। আইরিন বারবার বলছে চুপ করে থাকার জন্য। এক পর্যায়ে মুখ চেপে বসে আছি হাসি আটকানোর জন্য। কিছুক্ষণ পর দরজার ফাঁক দিয়ে ঢুকল একটি সাদা কালো ফুটফুটে ছানাওয়ালা বিলেতি বেড়াল। তার গলায় একটি লাল রিবন বাঁধা। আদিব তাকে স্নেহের সাথে কোলে নিয়ে এলো। বেড়ালটি ম্যাও করে উঠল, আর আইরিনের মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না। সে হতবাক, অবিশ্বাস্য দৃষ্টিতে বেড়ালটির দিকে তাকিয়ে রইল। এটাই সেই 3 তলার মেয়ে, আমি বললাম। হাসি আর চেপে রাখতে পারছিলাম না। ওর নাম মিটু। আমরা ব্যাচেলার থাকার সময় এই বিল্ডিংয়ের 3 তলার বাসিন্দা। অনেক সময় আমাদের রুমে এসে বসে থাকতো, আদিবের বিছানায় ঘুমাতো। আমাদের সবার প্রিয় ছিল। আমার আলুর ভর্তা আর ডিম ভাজির সঙ্গী ছিল ও। আমি বলিনি ও আমাকে সেবা যত্ন করে? সত্যিই করে। যখন আমি পড়ালেখা করতে করতে ঘুমিয়ে পড়তাম, তখন এসে আমার বইয়ের ওপর শুয়ে থাকত, আমার কাছে উষ্ণতা দিত। আইরিনের হাত থেকে ঝাড়ুটা খসে পড়ল মাটিতে। তার মুখে রাগ, অবাক বিস্ময় আর এক ধরনের স্বস্তির মিশ্র ভাব। সে বুঝতে পেরেছে সবটা তারই ভুল বুঝাবুঝি। আর হ্যাঁ, আদিব যোগ দিল। আরিয়ানোকে এতই মিস করত যে মাঝে মাঝে ফোন করে জিজ্ঞেস করত মেয়েটা কেমন আছে। আর আমি বলতাম, তোর কথা সবসময় বলে, তোকে নাকি অনেক মিস করে। আইরিনের চোখ আবার সজল হয়ে উঠল, কিন্তু এবার রাগে নয়, বরং এক ধরনের অনুশোচনা আর মুক্তির কান্নায়। আমি খুব খারাপ হয়ে গেছি, সে কাঁদতে কাঁদতে বলল। আমি ভেবেছি আমি নিজেকে বোঝাতে পারিনি, শুধু প্রতিশোধ নিতে চেয়েছি। মেকআপ করা, ঋতুকে দিয়ে টাকা দেওয়া, আমি খুব ছোট মনের হয়ে গেছি। আমি কাছে গিয়ে মিটুকে একপাশে রেখে আইরিনের হাত ধরলাম। আইরিন, শোন, প্রথমে তুমি আমাকে মেকআপ করে অপমান করেছ, আমি কষ্ট পেয়েছি, রাগ করেছি। তারপর ভেবেছি তুমি যেভাবে আমাকে সন্দেহ করছো, আমি সেভাবে তোমাকে একটু ভয় দেখাবো, বুঝিয়ে দেব যে বিশ্বাস কত জরুরি। কিন্তু আজকে দেখছি আমি এত দূর নিয়ে গেছি যে তোমাকে কাঁদতে হয়েছে, এজন্য আমি দুঃখিত। আইরিন মাথা নেড়ে বলল, না, আমি শুরু করেছি। আমি অসহ্য হচ্ছিলাম। তুমি তো শুধু একটা বেড়ালের কথা বলছিলে, আর আমি ভেবেছি। সে কথা শেষ করতে পারল না। আদিব অস্বস্তিকর পরিস্থিতি কাটাতে বলল, আরে যাগ্গে ওসব, এখন শান্ত হও। চা খাবি? আমি নতুন চায়ের পাতা এনেছি। আমরা বসলাম। আদিব চা বানাতে রান্নাঘরে চলে গেল। আইরিন মিটেকে আদর করতে শুরু করল, যে বেশ মিহি মেয়াও মেয়াও শব্দ করে সাড়া দিচ্ছিল।
তুমি কি আমাকে মাফ করবে? আইরিন খুব আস্তে জিজ্ঞেস করল। শর্ত আছে, আমি বললাম একটু গম্ভীর সুরে। আইরিন চোখ বড় করে তাকালো। কি শর্ত? 1, তুমি আর কখনো ঋতু বা অন্য কাউকে দিয়ে আমার ওপর এমন শাস্তি দেবে না। 2, আমাকে 3 তলার মেয়ে সম্পর্কে অবিশ্বাস করবে না। আর 3, আমি একটু থামলাম। 3 কি? আইরিন আগ্রহে জিজ্ঞেস করল। 3, সপ্তাহে অন্তত একদিন বিরিয়ানি রান্না করতে পারবে তো? আমি মুখে হাসি লুকোতে পারলাম না। আইরিন মুখে এক অদ্ভুত অভিব্যক্তি নিয়ে প্রথমে তাকালো, তারপর হেসে ফেলল। সেটা ছিল হালকা, মুক্তির হাসি। হ্যাঁ, পারব, 2 দিনও পারব। আর একটা কথা, আইরিন বলল, ঋতুকে যে টাকা দিয়েছি সেটা ফেরত নিতে হবে। ওকে দিয়ে এমন কাজ করানো ঠিক হয়নি, ও এখনো ছোট। এবার তুমি ঠিক বলেছ, আমি সম্মত হলাম। আদিব চা নিয়ে এসে আমাদের এই আপোষ মীমাংসা দেখে বলল, বাহ, দেখছি ব্যাচেলর বন্ধুর জীবন শেষ, এখন থেকে ফ্যান্সি খাবার খাওয়া শুরু। আমরা 3 জন আর একটি বেড়াল সেই ছোট রুমে বেশ কিছুক্ষণ গল্প করলাম। আইরিন আদিবকে আমাদের বিয়ে ও নতুন জীবনের গল্প শোনাল, আর আদিব তার একাকিত্ব ও চাকরি খোঁজার সংগ্রামের কথা বলল। মিটু আইরিনের কোলে ঘুমিয়ে পড়ল। বিকেল হয়ে গেল, বাসায় ফেরার সময় হলো। আইরিন উঠে দাঁড়ালো। চলো বাসায় ফিরি, মা বাবা চিন্তা করছেন। ঠিক আছে, আমি বললাম। আদিবটি বিদায় দিয়ে আমরা নিচে নামলাম। রাস্তায় হাঁটতে হাঁটতে আইরিন আমার হাত ধরে বলল, আজকে আমি অনেক কিছু শিখেছি। আমিও, আমি বললাম সত্যি কথাটা। আচ্ছা বলো তো, আইরিন একটু শৈথিল্যের সাথে বলল, যদি সত্যি সত্যি কোনো 3 তলার মেয়ে থাকতো তাহলে কি করতে? তাহলে বলতাম, দেখ আইরিন, ওই মেয়েটা আমার অতীত, কিন্তু তুমি আমার বর্তমান আর ভবিষ্যৎ। আর যদি তুমি বিশ্বাস না করতে তাহলে যতদিন লাগে ততদিন প্রমাণ করতাম যে শুধু তুমিই আমার একমাত্র। আইরিন মুচকি হাসল। মিথ্যা বলতে একদম ওস্তাদ হয়ে গেছো। এটা মিথ্যা না, সত্যি, আমি বললাম দৃঢ়ভাবে। সিএনজিতে উঠে আমরা বাসার দিকে রওনা দিলাম। আইরিন জানালার পাশে বসে বাইরে তাকিয়ে আছে। আমি তার দিকে তাকিয়ে ভাবছিলাম, বিয়ের পরের জীবনটা শুরুতে এত জটিল মনে হলেও আসলে এটাই হয়তো সত্যিকারের বোঝাপড়া গড়ে তোলার পথ। আমরা একে অপরকে চিনছি, শিখছি আর মানিয়ে নিচ্ছি। বাসায় পৌঁছে দেখি মা বাবা কিছুটা চিন্তিত। এত দেরি করে ফিরলি কেন? ফোনও করলি না? মাফ করো মা, একটু জরুরি কাজ ছিল, আমি বললাম। আইরিন সরাসরি গেল মায়ের কাছে। মা, আজকের খাবারে আমি বাঙ্কি করব। মা একটু অবাক হয়ে তাকালো, তারপর হাসল। সত্যি? চলো দেখি আমার বৌমা কতটা পারদর্শী। আইরিন মায়ের সাথে রান্নাঘরে চলে গেল। আমি বসার ঘরে বাবার পাশে বসে টিভি দেখলাম, কিন্তু মনটা ছিল রান্নাঘরের দিকে। আজ আইরিন হয়তো বিরিয়ানি রান্না করবে না, কিন্তু সে চেষ্টা করছে এই নতুন পরিবারের অংশ হয়ে উঠতে। রাতের খাবারে আইরিনের হাতের তৈরি একটি সাধারণ কিন্তু সুস্বাদু ডাল ভাত খেয়ে আমরা সবাই তৃপ্তি পেলাম। আইরিনের মুখে একটা স্বাভাবিক, নিশ্চিন্ত হাসি ফিরে এসেছে। রাতে যখন আমরা আমাদের রুমে গেলাম, আইরিন বলল, তোমার সেই বেড়ালটাকে একদিন বাসায় নিয়ে আসব। সত্যি? আমি আনন্দিত হয়ে জিজ্ঞেস করলাম। হ্যাঁ, দেখি ও কেমন, যদি ও আমাকে পছন্দ করে। নিশ্চয়ই পছন্দ করবে, কারণ ও আমার স্নেহের অংশ, আর তুমিও এখন আমার অংশ। আইরিন এবার কোনো আপত্তি করল না। সে শুধু বলল, আজকের পরে থেকে যদি তুমি কোনোদিন ব্যাচেলার বন্ধুদের সাথে আড্ডা দিতে যাও, আমাকে নিয়ে যেও। আমি চেষ্টা করব বুঝতে। তুমি থাকবে আমার সাথে, আমি প্রতিশ্রুতি দিলাম। সেদিন রাতে আমরা কোনো কথা না বলে শুয়ে পড়িনি। অনেকক্ষণ ধরে আমরা গল্প করলাম, আমাদের শৈশব, কল্পনা, ভয় আর আশার গল্প। আইরিন বলল কিভাবে সে বিয়ের আগে ভয় পেয়েছিল, অনিচ্ছা ছিল। আমি বললাম কিভাবে আমিও প্রস্তুত ছিলাম না, কিন্তু এখন মনে হচ্ছে এই অনিচ্ছাকৃত শুরুটাই হয়তো সঠিক ছিল। তুমি জানো, আইরিন অন্ধকারে বলল, ঋতু যখন তোমার মুখে মেকআপ করছিল আমি পর্দার আড়াল থেকে দেখছিলাম আর কৌতূহলে পাগল হচ্ছিলাম, কিন্তু যখন তুমি চোর চোর করে ছুটে আসলে আর সবাই হাসতে লাগলো তখন আমার খারাপ লাগছিল। আমি জিততে চেয়েছিলাম, কিন্তু হেরে গিয়েছিলাম। আসলে কেউ হেরে যায়নি, আমরা দুজনেই জিতেছি, কারণ আজকে আমরা একে অপরকে আগের চেয়ে বেশি বুঝতে শিখেছি। সে রাতের ঘুমটা ছিল প্রশান্তিপূর্ণ। আইরিন আর তার থেকে 2 হাত দূরে শোয় না। আজকে সে আমার বাহু বালিশ করে শুয়েছে, আর আমি সেটাকে স্বাগত জানিয়েছি। পরের দিন সকালে উঠে দেখি আইরিন আগে থেকেই জেগে ছাদে ফুলের টবে পানি দিচ্ছে। সকালের রোদে তার মুখখানি এক অদ্ভুত প্রশান্তিতে ভরা। আমি নিঃশব্দে দরজার পাশে দাঁড়িয়ে তাকে দেখলাম।
গতকালের ঝড়ো ঝাপটার পর আজকের এই নিস্তব্ধ সকালটা যেন এক স্বর্গীয় প্রশান্তি নিয়ে এসেছে। কতক্ষণ দাঁড়িয়ে আছো? হঠাৎ আমার দিকে না তাকিয়েই আইরিন প্রশ্ন করল। একটি গোলাপের ডালপালা ঠিক করছে। খুবক্ষণ না, আমি বললাম কাছে গিয়ে। তুমি বুঝতে পারো কি করে? ছায়া পড়েছিল। সে মুচকি হাসল। এবার আমার দিকে তাকালো। তার চোখে গতকালের লাল ভাব নেই, নেই অশ্রুর চিহ্ন, আছে শুধু এক প্রকার নরম দীপ্তি। আজকে তোমার কোনো ইন্টারভিউ আছে নাকি? এবার তার প্রশ্নে কৌতুকের আভাস। না, আমি সত্যি কথাটাই বললাম, কিন্তু আজকে বেরোতে হবে, একটা জরুরি কাজ আছে। আবার? আইরিনের ভ্রু কুঁচকে গেল, কিন্তু এবার রাগের বদলে শুধু কৌতূহলী ছিল। হ্যাঁ, কিন্তু এবার তুমি আমার সাথে যাবে, আমি বললাম। আমি? কোথায়? চলো, সাজগোজ করো, পথে বলবো। আইরিন কিছু না জিজ্ঞেস করে নিচে নেমে গেল। আমি ভাবলাম, বিশ্বাসের এই ছোট্ট শুরুটা খুব সুন্দর। সে এবার জেরা না করে আমার সাথে আসতে রাজি হলো। আধ ঘন্টার মধ্যে আমরা বেরিয়ে পড়লাম। আইরিন একটি সরল সুতির শাড়ি পরেছে, হাতে একটি ছোট্ট পার্স। গাড়িতে উঠতেই সে বলল, এখন বলো তো, কোথায় নিয়ে যাচ্ছ? প্রথমে আদিবের দাসায়, আমি বললাম। আইরিনের মুখমণ্ডল খানিকটা সংকুচিত হল। আবার? সেখানে আবার কেন? ধৈর্য ধরো, আমি বললাম রহস্যময় ভঙ্গিতে। আদিবের বাসায় পৌঁছে দরজা খুলল সে। আজ তার চেহারায় একটা অন্যরকম উদ্দীপনা। এসো এসো, ভিতরে আসো, সব প্রস্তুত। আমাদের ভিতরে নিয়ে গিয়ে আদিব দেখালো, সাথে আরও দুইজন আমাদের ব্যাচেলর বন্ধু, সাগর ও রিয়াজ। তারা চেয়ার টেবিল সাজিয়ে মাঝে একটি কেক রাখছে। কেকের ওপর লেখা, আরিয়ান অ্যান্ড আইরিন, ট্রু লাভ উইন্স। আইরিন হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। এটা কি? সে আস্তে করে জিজ্ঞেস করল। এটা একটা ক্ষমা প্রার্থনার পার্টি, আমি বললাম তার হাত ধরে। আমি গতকাল যে মিথ্যে বলেছিলাম, যে কষ্ট দিয়েছিলাম, তার জন্য। আর এই বন্ধুরা যারা আমাদের অশান্তির অজানা সাক্ষী ছিল, তাদেরকেও ধন্যবাদ জানানোর জন্য। সাগর এগিয়ে এসে বলল, ভাবি, আমরা শুনেছি সব কিছু। আরিয়ান তো আমাদের কাছ থেকে উপদেশই নিয়েছিল কিভাবে তোমাকে সব কিছু ঠিক করতে হয়। আমরা মিটুরও পরিচয় দিই। আসলে আমরা সবাই খুব খুশি যে আরিয়ান তোমার মতো কাউকে পেয়েছে। রিয়াজ যোগ দিল, হ্যাঁ ভাবি, ও আগে শুধু আলুর ভর্তা আর ডিম ভাজি নিয়ে বেঁচে থাকত। তোমার হাতের রান্না খাওয়ার পর এখন আমাদের দিকে ফিরেও তাকায় না। সবাই হাসল। আইরিনের চোখ ছলছল করে উঠল, কিন্তু এবার তা খুশির অশ্রু। তোমরা সত্যিই খুব ভালো বন্ধু, সে বলল কথা গিলে। আমি ভেবেছিলে আমরা খারাপ ইনফ্লুয়েন্স। আদিব হাসল। হতে পারে, কিন্তু এই বিয়েটার জন্য আমরা ওর পেছনে লাঠি দিয়েছি অনেক। সেখানে 1 ঘন্টা কাটল গল্পে, হাসিতে আর কেক খেয়ে। আইরিন ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠল। আমার বন্ধুদের সাথে কথা বলল, তাদের কাজকর্মের কথা জিজ্ঞেস করল। আমি দেখলাম সে চেষ্টা করছে আমার জগতের অংশ হতে। তারপর আমরা সেখান থেকে বেরোলাম। আইরিন গাড়িতে বসেই বলল, এটাই কি শেষ? তুমি বলেছিলে জরুরি কাজ। না, এটা শুধু শুরু, আমি বললাম। এবার যাচ্ছি পরের জায়গায়। পরের গন্তব্য ছিল একটি ছোট্ট ফুলের দোকান। আমি গাড়ি থামিয়ে আইরিনকে বললাম, 1 মিনিট দাঁড়াও। দোকান থেকে আমি একটি ছোট্ট গাছের চারা কিনে নিলাম, একটি গোলাপ গাছ। আইরিন অবাক হয়ে তাকিয়ে রইল যখন আমি তার হাতে দিলাম। এটা কেন? আমি বললাম, কাল তুমি বলেছিলে ছাদে ফুলের টবে পানি দিতে ভালো লাগে। এই চারাটা আমরা একসাথে লাগাবো, আমাদের প্রথম গাছ। এটি বড় হবে, ফুল দেবে, আর আমাদের এই নতুন শুরুর কথা মনে করিয়ে দেবে। আইরিন কিছুক্ষণ নীরবে গাছের চারাটি দেখল, তারপর মাথা নেড়ে বলল, চলো বাসায় গিয়ে এখনই লাগাই। একটা জায়গা আর বাকি, আমি বললাম। তৃতীয় এবং শেষ গন্তব্য ছিল একটি শপিং মল। আমি আইরিনকে একটি বইয়ের দোকানে নিয়ে গেলাম। এখানে কেন? সে জিজ্ঞেস করল। তুমি জানো আমি এখনও চাকরি খুঁজছি, আমি বললাম। তবে তার মধ্যেই আমি একটা কাজ শুরু করব। আমি লিখতে চাই, ছোট গল্প, উপন্যাস। আর তুমি বলেছিলে তুমি ডিজাইন করতে ভালোবাসো। দেখো এই বইগুলো। আমি তাকে কিছু গ্রাফিক ডিজাইন ও ইলাস্ট্রেশনের বই দেখালাম। আমি ভাবছি আমি লিখব, তুমি তার জন্য ছবি আঁকবে বা কভার ডিজাইন করবে। আমরা একটা দল হব। আইরিনের চোখ চকচক করে উঠল। সত্যি? তুমি সত্যিই এটা ভাবছ? হ্যাঁ, আমি বললাম আন্তরিকভাবে। আমরা একে অপরকে চিনছি। তুমি শিল্পী, আমি লেখক। আমাদের পার্টনারশিপ শুধু সংসারেই নয়, কাজেও হতে পারে।
সে উত্তেজিত হয়ে বইগুলো ওলটপালট করতে লাগল। আমার কলেজে আর্টে খুব ভালো নম্বর পেয়েছিলাম, কিন্তু বিয়ের পর সব ভেবেছিলাম ছেড়ে দিতে হবে। কিছুই ছাড়তে হবে না, আমি বললাম দৃঢ়ভাবে, বরং নতুন কিছু শুরু করব। আমরা দুটো বই কিনলাম, একটা লেখালেখির ওপর আর একটা ডিজাইনের ওপর। ফেরার পথে আইরিন বলল, আমি একটা ডায়েরি রাখি ছোটবেলা থেকে। সেখানে আমি শুধু গল্প লিখি না, ছবিও আঁকি। দেখাবো কি আমাকে একদিন? আমি জিজ্ঞেস করলাম। হয়তো একদিন, সে লাজুক হাসল। বাসায় ফিরে আমরা সত্যিই সেই গোলাপের চারাটি ছাদে লাগালাম। একসাথে মাটি খুঁড়লাম, চারাটি বসালাম, পানি দিলাম। কাজটা করতে করতে আমাদের হাত পা মাটিতে মাখামাখি হয়ে গেল, কিন্তু কেউই আপত্তি করল না। শেষে দাঁড়িয়ে আমরা আমাদের কাজ দেখলাম। ছোট্ট চারাটি সাদা ফুলের আশায় দাঁড়িয়ে। এটার নাম কি রাখব? আইরিন জিজ্ঞেস করল। নতুন বন্ধু, আমি প্রস্তাব দিলাম। বা শান্তির গাছ, আইরিন বলল। বেশ, নতুন বন্ধুই হোক, আমি বললাম। কারণ গতকাল আমরা একে অপরের শত্রু ছিলাম মনে করে, আজ আমরা নতুন করে বন্ধু হলাম। নিচে নেমে আইরিন সরাসরি রান্নাঘরে গেল। মা সেখানে লাউ চাপাচ্ছিলেন। মা, আজকে দুপুরে আমি রান্না করব, আপনাকে একটু বিশ্রাম নিতে দিন। মা প্রথমে আশ্চর্য হলেন, তারপর একগাল হাসি নিয়ে বললেন, আচ্ছা করো, দেখি আমার বৌমার হাতের মজা। আইরিন রান্না শুরু করল। আমি সাহায্য করতে গেলে সে বলল, না, তুমি যাও, বসে থাকো, আজকে তুমিই আমার প্রধান অতিথি। কিন্তু আমি চাই তোমার সাথে থাকতে, আমি জিদ করলাম। আচ্ছা, তবে এই পেঁয়াজগুলো কুচিয়ে দাও, সে বলল, একটি ছুরি ও বোর্ড আমার দিকে ঠেলে দিয়ে। আমরা একসাথে রান্না করলাম। আইরিন তরকারি বানালো, আর আমি তার নির্দেশে পেঁয়াজ রসুন কুচিয়ে মশলা এগিয়ে দিলাম। এটা ছিল প্রথমবার আমরা একসাথে এমন কিছু করলাম। রান্নাঘরের এই সহযোগিতায় আমাদের মধ্যে এক নতুন ধরনের মধুর সমন্বয় তৈরি হলো। দুপুরের খাবার টেবিলে যখন সবাই আইরিনের হাতের রান্না খেলো, তখন বাবা বললেন, বাহ বৌমা, তুমি তো মাস্টার শেফ। আরিয়ানের ভাগ্য খুব ভালো যে সে তোমাকে পেয়েছে। ছোট বোন রিয়া বলল, ভাবি, আপনি এত ভালো রান্না করেন, আমাকে শিখিয়ে দিবেন? আইরিন লজ্জায় মুখ নিচু করে হাসল। জি, অবশ্যই। দুপুরের পর আমি আমার রুমে বসে নতুন কেনা বইটা পড়তে শুরু করলাম। আইরিন একটু পরই হাতে তার সেই ডায়েরি নিয়ে ঘরে ঢুকল। সে খানিকটা ইতস্তত করল, তারপর বইটা আমার দিকে এগিয়ে দিল। এই নাও, যদি দেখতে চাও, সে বলল লাজুক স্বরে। আমি সযত্নে ডায়েরিটি খুললাম। প্রথম কয়েক পাতায় ছিল সুন্দর হাতের লেখায় গল্পের খসড়া, পাশাপাশি নকশাকার মেয়েদের মুখ, ফুল আর প্রাকৃতিক দৃশ্যের স্কেচ। আকাশ স্টাইল ছিল জীবন্ত এবং আবেগপূর্ণ। আইরিন, এগুলো অসাধারণ, আমি সত্যিই বিস্মিত হয়ে বললাম। তুমি সত্যি বলছো? সে নিজের কাজের প্রশংসায় একটু বিব্রত বোধ করল। হ্যাঁ, দেখো, এই ছবিগুলো যদি আমার গল্পের সাথে যুক্ত হয়। আমি উৎসাহিত হয়ে আমার প্রথম গল্পের আইডিয়া তার সাথে শেয়ার করতে লাগলাম। আমরা ঘণ্টাখানেক ধরে কল্পনা করলাম। সেদিন বিকেলটা কেটে গেল আমাদের স্বপ্ন বুনতে বুনতে। সন্ধ্যায় ছাদে উঠলাম আমরা দুজনে। নবরোপিত গাছটির পাশে দুটি চেয়ার পেতে বসলাম। আকাশে তখন প্রথম তারা ফুটছিল। আরিয়ান, আইরিন আস্তে করে বলল, আমি গতকাল পর্যন্ত ভাবতাম বিয়ে মানেই একটা বন্দি দশা, একটা অচেনা মানুষের সাথে সারা জীবন কাটানো। কিন্তু আজ আমার মনে হচ্ছে বিয়ে মানে হয়তো একজন সঙ্গী পাওয়া, যে তোমার স্বপ্নেরও অংশীদার হবে। আমি তার হাত ধরলাম। আমিও একই কথা ভাবছি। আমরা দুজনেই অনিচ্ছায় এই সম্পর্কে এসেছিলাম, কিন্তু হয়তো এটাই আমাদের ভাগ্য। আমরা একে অপরকে সম্পূর্ণ করব। আইরিন মাথা হেলিয়ে আমার কাঁধে রাখল। আমরা নিঃশব্দে আকাশের তারা গুনতে লাগলাম। শহরের দূরের গুঞ্জন মৃদু সঙ্গীতের মতো আমাদের কানে ভেসে আসছিল। কোথাও যেও না, সে হঠাৎ বলল। কোথায় যাব? আমি জিজ্ঞেস করলাম। কিছু না, সে বলল, আরও কাছে সরে আসলো। বসে থাকো, এভাবেই। রাত নামল। নিচ থেকে মা ডাকলেন, খাবার রেডি। আমরা উঠে দাঁড়ালাম। নিচে যাওয়ার আগে আইরিন আবার সেই গাছের চারার দিকে তাকালো। একে আমরা বড় করব, সে বলল দৃঢ় প্রত্যয় নিয়ে। হ্যাঁ, একসাথে, আমি সম্মত হলাম। রাতের খাবারে পরিবারের সবাই ছিল। হাসি গল্পে ভরপুর ছিল টেবিল। আমি দেখলাম আইরিন ধীরে ধীরে খোলামেলা হয়ে উঠছে। রিয়ার সাথে রসিকতা করছে, বাবার সাথে টিভি নিয়ে আলোচনা করছে। সে আর সেই প্রথম রাতের স্পর্শ বিরক্তিকর মুখ ফেরানো মেয়েটি নেই। সে এখন এই পরিবারের একজন সদস্য হয়ে উঠছে। রাতে ঘুমানোর সময় আইরিন বলল,
আমি কাল মাকে বলবো ঋতুকে আমরা যত তাড়াতাড়ি সম্ভব দেখা করতে যাব। ওকে ওই টাকাটা ফেরত নিতে হবে, আর ওকে একটা উপহার দেব। ওকে বুঝিয়ে বলবো এসব করার দরকার নেই। তুমি সত্যিই দায়িত্বশীল, আমি বললাম গভীর শ্রদ্ধা বোধ করে। তোমাকে ধন্যবাদ। না না, ধন্যবাদ বলতে হবে না, সে বলল আলো নিভিয়ে দিতে দিতে। এটা আমাদের কাজ। আলো নিভে গেল। অন্ধকারে সে আমার পাশে এলো। আরিয়ান? হ্যাঁ? কিছু না, শুভরাত্রি। শুভরাত্রি আইরিন। সেদিনের রাতের স্বপ্নে আমি একটি গোলাপ গাছ দেখলাম, যেটি ফুলে ফুলে ভরে উঠেছে। আর সেই গাছের নিচে আমরা দুজন বসে আছি। আমি লিখছি আর সে আঁকছে। স্বপ্নটা খুব সুন্দর ছিল। পরের দিন সকালে আমরা সত্যিই ঋতুর বাড়িতে গেলাম। ঋতু প্রথমে একটু ভয় পেয়েছিল, ভেবেছিল আমরা অভিযোগ নিয়ে এসেছি। কিন্তু আইরিন তাকে ডেকে নিয়ে গিয়ে বলল, ঋতু, এটা নাও, এই বইটা তোমার জন্য। সে একটি সুন্দর আর্ট বুক দিল ঋতুকে। তোমার হাত খুব সুন্দর, তুমি ভালো স্কেচ করো, কিন্তু টাকার জন্য ভুল কাজ করো না। যদি টাকার দরকার হয় আমাদের বলো, আমরা আছি। আর আমি সেই 500 টাকার নোট ঋতুর হাতে ফেরত দিলাম। এটা তোমার বোনের টাকা নয়, এটা তোমার, তুমি ভালো কাজে লাগিও। ঋতুর চোখে জল ভরে গেল। সে বুঝতে পেরেছিল আমাদের উদ্দেশ্য। সে আইরিনকে জড়িয়ে ধরে বলল, দিদি, আমি আর কখনো এমন করব না। তা হোক, আইরিন বলল, তার মাথায় হাত বুলিয়ে। চলো, আজকে আমরা আউটিংয়ে যাই, তোর পছন্দের রেস্টুরেন্টে খাবো। দিনটা আমরা 3 জন মিলে কাটালাম। ঋতু তার স্কুলের গল্প শোনালো, আর আইরিন তাকে কলেজে আর্ট নিয়ে পড়ার পরামর্শ দিল। আমি দেখলাম আইরিন আসলে খুব দায়িত্ব নিতে জানে, খুব যত্নশীল। সে কেবল আমার স্ত্রী নয়, সে এখন ঋতুর জন্য বড় বোন, মায়ের জন্য ভালো পুত্রবধূ, আর আমার জন্য একজন বিশ্বস্ত সঙ্গী। ফিরতে ফিরতে সন্ধে হয়ে গেল। বাসায় ফিরে আইরিন বলল, কালকে আমি আমার বান্ধবীদের আসতে বলেছি, তুমি থাকবে তো? অবশ্যই, আমি বললাম। তাদের পরিচয় তো দিতে হবে। সপ্তাহের শেষ দিনটা এসে গেল। আমরা গত কয়েকদিনে অনেক পথ পাড়ি দিয়েছি। অবিশ্বাস থেকে বিশ্বাসে, ভুল বোঝাবুঝি থেকে বোঝাপড়ায়, একাকিত্ব থেকে সঙ্গমে। আমি জানি সামনে আরও অনেক চ্যালেঞ্জ আসবে। চাকরি খোঁজা, সংসার চালানো, পারিবারিক দায়িত্ব সবই আছে। কিন্তু আজ আমি নিশ্চিত আমরা সেগুলো একসাথে মোকাবেলা করতে পারব। কারণ আমরা এখন আর শুধু দুজন অচেনা মানুষ নই, আমরা এখন একজন আরেকজনের নতুন বন্ধু। আর সেই বন্ধুত্ব আমি বিশ্বাস করি একটা সুন্দর প্রেমের গল্পে রূপান্তরিত হবে, যেটা হয়তো একদিন আমি আমার বইয়ে লিখব, আর আইরিন তার ছবিতে ফুটিয়ে তুলবে। গল্পটি এখানেই শেষ হলো। আরিয়ান আর আইরিনের সম্পর্কের শুরুটা ছিল অশান্ত আর অনিচ্ছুক, কিন্তু ধীরে ধীরে বোঝাপড়া, ক্ষমা এবং একে অপরকে গ্রহণ করার মাধ্যমে তারা একটি শক্তিশালী বন্ধনের সূচনা করল। তাদের এই যাত্রা শুধু বিয়ের নয়, একসাথে বেড়ে ওঠা এবং স্বপ্ন পূরণেরও।